Okay, so let me explain the Excel that I have used for my tax return purposes. So basically আমি মোটামুটি আমাদের 11 GA that is 11 গ একটা ফর্ম আছে ট্যাক্স রিটার্ন করার জন্য সেইটা অনুসারেই মোটামুটি এই এক্সেলটা তৈরি করেছি এবং এটা থেকেই আমি আমার ফর্মে বসাই এবং বসিয়ে পরে উকিলের কাছে যেটা করি সেটার সাথে কম্পেয়ার করি তো মোটামুটি পারফেক্টলি ম্যাচ করে স্পেশালি এইটা 100% ম্যাচ করবে এটা 100% না ম্যাচ করলে দ্যাটস আ প্রবলেম বিকজ প্রথম যে পেজটা দিস ইজ ইন ইংলিশ ইটস কল্ড শিডিউল 1 বাংলায় এটা আরেকটু ডিফারেন্ট to be exact, let me actually open up both of those forms so you can compare. ওকে, আমরা আমাদের ফর্মগুলো ওপেন করেছি। দেখুন দুটো বেসিক্যালি সেম ফর্ম কিন্তু ভাষা একটু পার্থক্য আর কি। সো প্রথম পেজটা হলো গিয়ে আপনার পার্সোনাল তথ্যের জন্য। সো সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না। তারপর এটাতেও তাই, ইংলিশেও তাই। এই নেক্সট পেজ থেকে আসলে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরু হচ্ছে। সো আমি অ্যাকচুয়ালি এই পেজটা স্কিপ করে তার পরেরটা থেকে শুরু করছি এক্সপ্লেনেশন বিকজ এটা হলো গিয়ে এইটার তথ্য পরে ওখানে আমরা দিব। সেখানে যা দেখতে পাচ্ছেন এখানকার যে ইয়েগুলা এখানেও সেম জিনিসগুলাই আছে জাস্ট বাংলায়। সো রিগার্ডলেস অফ হুইচ ফর্ম ইউ আর ইউজিং আপনার সমস্যা হওয়ার কথা না। সো আমি এখানে যেটা করেছি যে এআইওবি থেকে পাওয়া স্যালারি সার্টিফিকেটের তথ্যগুলো এখানে প্লাগ ইন করেছি। ঠিক আছে? যে তথ্যগুলো আমার প্লাগ ইন করা লাগবে আমি সেগুলোকে লাইট অরেঞ্জ কালারটা দিয়েছি বা লাইট ব্রাউন আই ডোন্ট নো হোয়াট লুকস লাইক অন ইউর মনিটর এবং আমার জানা মতে যে সব জায়গায় সব সব পার্ট গুলা থাকে না পার্সোনালি আমি যা দেখেছি যে এআইবিতে সাধারণত আমাদের বেসিক স্যালারিটা থাকে কনভেন্সটা থাকে হোম হাউস রেন্ট থাকে মেডিকেল অ্যালাউন্স থাকে বোনাস থাকে আর প্রভিডেন্ট ফান্ড থাকে সো আউট অফ দ্যাট বেসিক স্যালারি পুরোটাই আপনার ট্যাক্সেবল ইনকাম বাই দ্য ওয়ে এই কলামে আপনাদের কিচ্ছু লেখার দরকার নেই আপনি এটা খালি এই দুটো কলাম ফিল করবেন যে আপনার টোটাল ইনকাম কত এবং তার মধ্যে এক্সেম্পটেড কত সো বেসিক স্যালারি কোনো এক্সেম্পটেড নাই সো আমি একটা কাল্পনিক ভ্যালু দিয়েছি এখানে সো ইফ সে আপনার টোটাল বেসিক স্যালারি ওভার দ্য 12 মান্থস ঠিক আছে এই গত অর্থ বছর থেকে শুরু করে এই অর্থ বছর পর্যন্ত দ্যাট ইজ গত পহেলা জুলাই জুলাই 1 থেকে শুরু করে এই 30 জুন পর্যন্ত আপনার যে টাইমিংটা এর মাঝখানে আপনার টোটাল বেসিক স্যালারি অ্যাকর্ডিং টু দ্য স্যালারি সার্টিফিকেট সেই স্যালারি স্টেটমেন্টটা বলেছে 5 লাখ ওকে ফাইন আপনার পুরোটাই ট্যাক্সেবল কনভেন্স অ্যালাউয়েন্স ম্যাক্সিমাম 30,000 হলো গিয়ে মাফ সো আপনি জাস্ট এখানে 30,000 লিখবেন যে আপনার এক্সাম টাইম হলো 30,000 আর এখানে স্যালারি সার্টিফিকেটে যা পেয়েছেন সো এই দুটোর ডিফারেন্সটাই হলো আপনার ট্যাক্সেবল ইনকাম নেক্সট হাউস রেন্ট অনেক জায়গাতেই আই বিলিভ ইনক্লুডিং এআইবি সাধারণত 50% অফ বেসিক স্যালারিটাই আপনার হাউস রেন্ট হিসেবে ধরিয়ে দেয় সো আমি সেটাই ধরে নিয়েছি যে আপনার অ্যাকর্ডিং টু দ্য স্যালারি সার্টিফিকেট আপনার হাউস রেন্ট ছিল 2,50,000 এবং এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি 50% অফ বেসিক স্যালারি সো আপনি পুরোটাই মাইনাস হয়ে যাচ্ছে এবং আপনার ট্যাক্সেবল ইনকাম ফর দ্য হাউস রেন্ট ইজ জিরো ফর এক্সাম্পল এখানে যদি আপনি একটু বেশি হতো ফর আপনি ধরুন 2,50,000 না আপনি 2,70,000 পান ইন দ্যাট কেস আপনার ট্যাক্সেবল ইনকাম হতো 20,000 যে 2,50,000 হিয়ার ইজ দ্য 50% অফ বেসিক স্যালারি তো সেটা জাস্ট আমরা ম্যানেজ করে দেব হাউএভার সবসময় কিন্তু 50% অফ বেসিক স্যালারি হবে না আমরা যেটা করি আমরা 50% অফ বেসিক স্যালারি এবং মান্থলি 25,000 দ্যাট ইজ 25,000 ইন্টু 12 or 3 লাখ থেকে অবশ্য আপনি যদি 12 মাস চাকরি না করেন দেন ইট উইল বি লেস দেন দ্যাট বাট যাই হোক আপনার দ্য পিরিয়ড অফ টাইম যার জন্য আপনি এই স্যালারিটা পেয়েছেন সেটা সেই হিসাবে মান্থলি 25,000 করলে আপনার যে ভ্যালুটা আসে আর 50% অফ বেসিক স্যালারি করলে যে ভ্যালুটা আসে এই দুটার মধ্যে আপনি তুলনা করবেন যেটা স্মলার সেটাও ইউ উইল পুট ইট হিয়ার সো ইন দিস পার্টিকুলার কেস 2,50,000 ইজ স্মলার আউট অফ দিস টু 2,50,000 3 লাখ সো দ্যাটস হোয়াট আই পুট হিয়ার এবং যেহেতু এআইবি আমাকে এক্স্যাক্টলি 2,50,000 দিয়েছে বলে আমি অ্যাজিউম করছি সো উইল গেট জিরো সিমিলারলি মেডিকেল অ্যালাউয়েন্সে দুইটা পসিবল ভ্যালু হতে পারে একটা হলো 1,20,000 আর একটা হলো 10% অফ বেসিক স্যালারি সো আমি বেসিক স্যালারি যেহেতু
5 লাখ ধরেছি, সো 10% অফ বেসিক স্যালারি হলো গিয়ে 50,000। সো 50,000 হলো গিয়ে 1,20,000 থেকে ছোট। সো দ্যাট উইল বি দ্য ভ্যালু দ্যাট ইজ এক্সাম্পটেড। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটাই অ্যাকচুয়ালি মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়েছিল। যদি সেটা না হতো, ফর এক্সাম্পল আপনাকে যদি ইনস্টেড 60,000 দেওয়া হতো, ইন দ্যাট কেস আপনার কিছু ট্যাক্সেবল ইনকাম এখানে থাকতো। ঠিক আছে, বাট আমরা ধরে নিচ্ছি যে আমাদেরকে স্মার্টলি এক্স্যাক্টলি এই ভ্যালুটাই দেওয়া হয়েছে। আমার পার্সোনালি অন্তত সেটাই মনে পড়ে। নেক্সট, আপনার বোনাস যেটা পুরোটাই ট্যাক্সেবল, নাথিং মাফ। সো জাস্ট রাইট ইট অ্যান্ড পুট 0 হিয়ার। সো অল অফ ইট উইল বি ট্যাক্সেবল হিয়ার। অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু এ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আপনি দেখবেন আপনার প্রভিডেন্ট ফান্ডের দুইটা পার্ট আছে, একটা হলো এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, একটা হলো আপনার কন্ট্রিবিউশন। সো এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আপনি এখানে লিখবেন, সাধারণত দুটোই ইকুয়াল হয়। সো ওই এমপ্লয়ার পার্টটা খালি এখানে লিখবেন, সো সেটা পুরোটাই ট্যাক্সেবল হবে। নাও ইউ অ্যাড অল অফ দেম। অ্যাকচুয়ালি I have put equations in here for all of this cells in this column. So এখানে আপনার কিছু করার নেই, আপনি খালি এই অরেঞ্জ গুলা ফিল আপ করবেন, দেন ইয়েলো গুলোতে আপনার ফাইনাল ডাটা গুলা পাবেন। যে আপনার টোটাল ইনকাম ছিল 9,05,000, তার মধ্যে 3,30,000 হলো গিয়ে এক্সাম্পটেড। সো আপনার টোটাল taxable income from the salary is 5,75,000. Okay, so for this imaginary person, that's what we are getting. Next, we are going to schedule 2, house property. So এটা হলো only for people যাদের house property আছে। ফর্মে যদি দেখেন, ফর্মে হলো গিয়ে যে হাউস প্রপার্টি ইনকাম বলে একটা এরিয়া আছে, বাংলায় গৃহ সম্পত্তির আয়। আপনার যদি কোনো ফ্ল্যাট বা আপনার কোনো বাড়ি থাকে, only then it will apply to you. এটার জন্য আপনি দুইটা পার্ট থাকবে, একটা হবে অ্যানুয়াল ইনকাম, যে আপনি টোটাল কত উপার্জন করেন ফ্রম দেয়ার। সো ফর এক্সাম্পল ধরুন আপনার দুটো ফ্ল্যাট আছে এবং সেখান থেকে আপনি ভাড়া পান হলো গিয়ে 10,000 করে, এবং সারা বছরে পান হলো গিয়ে 1,20,000, দেন সেটা ইন্টু 2,40,000। সো ইউল জাস্ট রাইট দ্যাট ভ্যালু হিয়ার। ওকে, টোটাল উপার্জনটা। আর এখানে আপনার যে এক্সপেন্স গুলা হয় সেগুলা লিখবেন, লাইক রিপেয়ারের জন্য বা লোকাল ট্যাক্সের জন্য বা ল্যান্ড রেভিনিউর জন্য। এটার ব্যাপারে আমি আসলে অতটা ইনফর্ম না, যেহেতু আমি নিজে ওন করি না। ইউল প্রবাবলি নো বেটার দ্যান মি ইন দ্যাট কেস। প্রয়োজন হলে এটা পরে এক্সপ্লেন করব, বাট আমার জাস্ট পুট দ্য এক্সপেন্সেস ইন হিয়ার। এই সবগুলো অ্যাড হয়ে এখানে look sum of all of this will be put in here. আপনার কিছু করার দরকার নেই, অটো ক্যালকুলেট। অ্যান্ড দ্য নেট ইনকাম, যে আপনার এখানে যে ভ্যালুটা আপনি পুট করেছেন এবং এখান থেকে যে টোটাল, এই দুটোর ডিফারেন্সটা এখানে পাওয়া যাবে। সো ধরে নিচ্ছি হাউস প্রপার্টিটা আপনার তেমন নেই, থাকলেও সিম্পল। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। এখানে যদি দেখুন দিস পার্ট, শিডিউল 3 বা এখানে তফসিল 3। সো সবার অ্যাকচুয়ালি এটা সবকিছু থাকে না। সো লাইফ ইন্স্যুরেন্স যদি আপনার থাকে সেই ভ্যালুটা দিবেন, ডিটেলসটাও মেনশন করে দিবেন এবং সেগুলোরও ডকুমেন্ট দিতে হবে। যদি কোনো আরো অনেকগুলা ভাতা আছে, এই বেশিরভাগ ভাতাই মনে হয় বেশিরভাগ মানুষের থাকবে না। যদি শেয়ারে বিনিয়োগ থাকে সেটা দিবেন, ডিপোজিট পেনশন স্কিম হলে দিবেন, তারপর জাকাত তহবিল আর কত কিছু। টু বি অনেস্ট, আমি পার্সোনালি যেটা দেখেছি যে সাধারণত মানুষের দুটোই থাকে, একটা হলো ডিপোজিট পেনশন স্কিমে কিছু থাকতে পারে, আরেকটা সঞ্চয়পত্রে থাকতে পারে। তো সঞ্চয়পত্রটা পড়বে আদার্স এর মধ্যে। ঠিক আছে, যেমন আমি ধরে নিয়েছি যে এই পার্টিকুলার পার্সন, উনি সঞ্চয়পত্র 15 লাখ, এখানে কমাগুলা ইয়ে স্টাইলে, বিদেশি স্টাইলে দেওয়া আছে। সো দ্যাটস ওয়াই এটা বলছে 1.5 মিলিয়ন। সো বেসিক্যালি 15 লাখ টাকা, 15 লাখ টাকা সঞ্চয়পত্র আছে। ঠিক আছে, সো 15 টাকা সঞ্চয়পত্র, এটা একটা ইনভেস্টমেন্ট। আরেকটা যেটা, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল ফর স্যালারি পিপল, যে সেলফ কন্ট্রিবিউশন অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু দ্য প্রভিডেন্ট ফান্ড। সো এর আগে আমরা দেখেছিলাম এমপ্লয়ারের খালি ছিল 25,000। সো এখন আমরা দেখব যে টোটালটা কত। তো আমরা বলছি যে এমপ্লয়ার আর আমার ইনভেস্টমেন্ট ইজ সেম, তাহলে 25 যোগ 25 50। তো এই সবগুলাকে যোগ করে আমরা পাচ্ছি
15,50,000। সো দ্যাট ইজ আওয়ার ইনভেস্টমেন্ট। টু বি অনেস্ট, এত বেশি ইনভেস্ট করার প্রয়োজন হয় না, অন্তত পক্ষে আনলেস ইউ আর প্রিটি ওয়েলদি, ভেরি ওয়েলদি, আপনার এত বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই। আমার পার্সোনালি যেমন মোটামুটি 3 লাখ ইনভেস্ট করলেই হয়। সো আমরা এখন এই স্টেটমেন্ট অফ ইনকামটা ফিল আপ করা শুরু করতে পারি। যদি আমরা পুরোপুরি শেষ করতে পারবো না, বাট লেট আস স্টার্ট অ্যাট লিস্ট। সো স্যালারিজ, প্রথমে আমরা বলবো স্যালারি থেকে আমরা ট্যাক্সেবল ইনকাম কোনটা পেলাম। সেই যে দেখুন বলছে স্যালারিজ ওই শীটটা থেকে E18, মানে আমরা এই ভ্যালুটা নিচ্ছি, ঠিক আছে। দেন এই ভ্যালুটা আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। সঞ্চয়পত্রের আপনার ইন্টারেস্ট কতটুকু পেয়েছেন। সো সাধারণত সঞ্চয়পত্র যেখান থেকে আপনি কিনেছেন, ফর এক্সাম্পল সঞ্চয় ব্যুরো থেকে, সো সঞ্চয় ব্যুরো থেকে আপনি যদি যান ওখানে, ওরা আপনাকে একটা ডিটেইলড একটা স্টেটমেন্ট দিবে, সেখানে মেনশন করা থাকবে যে আপনার কত ইন্টারেস্ট হয়েছে, তা থেকে তারা কতখানি কেটে রেখেছে, সাধারণত 10% কেটে রাখে, সেই ভ্যালুগুলা আপনাদেরকে দিবে, ঠিক আছে। সো ইউ উইল হ্যাভ টু মেনশন যে ইন্টারেস্টের পরিমাণটা কতটা ছিল। সো আমি এটা মোটামুটি আমার নিজের ইয়েটা থেকেই গেস করে কিছুটা দিয়েছি। তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা আপনার ফিল করার দরকার নেই, এটা আমি করে দিয়েছি যে ওই এখান থেকে নিয়ে আসবে যে নেট ইনকাম কতটুকু হলো। তারপর এরপরে গুলো আপনার ম্যানুয়ালি দিতে হবে ইফ ইউ হ্যাভ দেম। ফর এক্সাম্পল আপনার যদি কোনো এগ্রিকালচার ইনকাম থাকে, আপনার যদি কোনো আউটসাইড প্রফেশনাল ইনকাম থাকে, এটা সাধারণত থাকে হলো গিয়ে লয়ার, ডাক্তার, এনাদের। নেক্সট আপনার যদি কোনো ফার্মে প্রফিট থাকে, আপনার যদি স্পাউস যদি ইনকাম করেন কিন্তু সেটা খুব কম করেন, যে সো স্মল দ্যাট তার ট্যাক্স রিটার্নের দরকার নাই, বাট আপনার আপনার দরকার আছে, সো ইন দ্যাট কেস আপনার স্পাউসেরটা এখানে ইনক্লুডেড হবে। সো হয়তো আপনার স্পাউস ছোটখাটো একটা কুটির শিল্প জাতীয় কিছু একটা করেন, যেটা কিনা এখনো ট্যাক্স রিটার্ন দেওয়ার মতো পর্যায়ে আসেনি, সো ইন দ্যাট কেস আপনি এখানে দিতে পারেন। বা আপনার যে বাচ্চা-কাচ্চা কেউ একজন একটা লটারি জিতেছে বা কোনো একটা কম্পিটিশন থেকে স্কলারশিপ পেয়েছে or সামথিং, সেগুলো এখানে। নেক্সট ক্যাপিটাল গেইনস, যে ধরুন আপনি ল্যান্ড বেচেছেন, জমি বেচে আপনি কিছু টাকা উপার্জন করেছেন, সো দ্যাট ইউ উইল পুট ইন হিয়ার। এন্ড লাস্টলি এইটা সাধারণত প্রায় সবারই থাকে, ইনকাম ফ্রম আদার সোর্স, এটা সাধারণত ধরুন আপনার ব্যাংক ইন্টারেস্ট বা এই জাতীয় কিছু। সো ব্যাংকে কিন্তু আপনি টাকা রাখলেই বছরের শেষে আপনাকে ব্যাংক একটা ছোট্ট পরিমাণ পয়সা দিবে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি এটা মোটামুটি আমার নিজেরই ইয়ে থেকে নিয়েছি যে 857 টাকা আমার ব্যাংকে যে পরিমাণ টাকা ছিল সেটার উপর বেস করে এইটুকুন পেয়েছি, ঠিক আছে। এটা সাধারণত ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক আমাদের যেমন ডিবিবিএল ফর এআইবি, সো ডিবিবিএল এর ব্যাংক থেকে যে ব্যাংক স্টেটমেন্ট পাবেন সেখান থেকে আপনার এই ভ্যালুটা বসিয়ে দিতে পারেন। সো বসিয়ে দিলেন, তাহলে এই সবগুলা যোগ করে আপনার ইনকাম কত হলো, এটা হলো আপনার টোটাল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম। আর যদি আপনার কোনো ফরেন ইনকাম থাকে, ইউ শুড অলসো অ্যাড দ্যাট, সাধারণত বেশিরভাগ মানুষই থাকে না। সো দেন অ্যাডিং দিস লোকাল ইনকাম এন্ড ফরেন ইনকাম, ইউ উইল গেট দিস। সো এটা সাধারণত সেম হয়। সো এই হলো আপনার টোটাল ইনকাম। এখন আমাদের যেটা করতে হবে, এই টোটাল ইনকামের উপর বেস করে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে। সো ট্যাক্সটা এখানে হুট করে ক্যালকুলেট করা সম্ভব না, উই উইল হ্যাভ টু গো টু এ সেপারেট পেজ ফর দ্যাট। সো চলুন আমরা ওই পেজে যাই। এই যে ট্যাক্স ক্যালকুলেশন শীট বলে আমি একটা শীট খুলেছি। There's a lot of things here, let me explain. প্রথমেই দেখুন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা একটু আগে যেটা ক্যালকুলেট করলাম সেটাই, স্টেটমেন্ট অফ ইনকামে লাস্ট আমরা যা টোটাল ইনকাম বলছিলাম সেটা। অলরাইট, সো এইটা হলো আমার টোটাল ইনকাম। এখন এইটার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব, বাট একটা পার্ট অলরেডি ক্যালকুলেট হয়ে আছে, যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট। যে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু সরকার আপনার কাছ থেকে অলরেডি 10% কেটে নিবে, অথবা 5%, মাঝে মধ্যে তারা বাড়ায় কমায় পার্সেন্টেজ, বাট ফর নাও রাইট নাও ইটস 10% আই বিলিভ। সো কেটে নিবে, কেটে নেওয়ার পর তারা মানে ওটাকেই ফাইনাল বলবে, রিগার্ডলেস অফ আপনার উপার্জন কত কম, আপনি হয়তো খুবই কম উপার্জন করেন, আপনার ট্যাক্স হয় না, বাট তবুও আপনার সঞ্চয়পত্র পার্টটা ওটা 10%ই কাটবে, কোনো মাফ নাই। সো ওই পার্টটুকু এই কারণে আমরা আমাদের ক্যালকুলেশনের মধ্যে রাখবো না। সো দ্যাটস ওয়াই আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে এই সঞ্চয়পত্র ইন্টারেস্টটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা পাওয়া গেল সেটুকুনকে আমরা বলবো ইনকাম ফ্রম রেগুলার সোর্সেস। সঞ্চয়পত্রটা হলো কি আপনার 82C ধারা এর মধ্যে পড়ে, সো সেটাকে আমরা বলছি অলরেডি ট্যাক্সড 82C, সেই ইনকামটা এখান থেকে মাইনাস করে দিব।
So এখন যে ভ্যালুটা আসলো এটার উপর আমরা এখন ক্যালকুলেশন চালাতে পারি, যেটা মেনি অফ ইউ নো, যে আমরা এই যে এখানে এই ভ্যালুটা দিলাম, এটাকে আমরা এখন কতগুলো ব্র্যাকেটে ভাগ করব ডিপেন্ডিং অন হু ইউ আর। ফর এক্সাম্পল, আপনি যদি একজন মেল হন তাহলে আপনার ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ড হবে 3 লাখ। আপনি যদি ফিমেল হন তাহলে আপনার হবে 3,50,000। আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন তাহলে হবে 4,50,000 এন্ড সো অন। এবং আপনি এখন এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পিক করুন। আপনি কি একজন এবল বডি মেল, এবল বডিড ফিমেল, অথবা রিটায়ার্ড পারসন, একজন 65 প্লাস বয়স্ক মানুষ। সো যদি এবল বডিড বয়স্ক মানুষ বা ফিমেল হন তাহলে 350, মেল হলে 300। ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে ওটা হুট করে বেড়ে যাবে, ফ্রিডম ফাইটার হলে আরো বেশি হবে। এবং যদি আপনাদের একজন বাচ্চা বা এনিওয়ান যার আপনি গার্জিয়ান, আপনি যদি এমন একজনের গার্জিয়ান হন যার যে কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাহলে আপনার এই টোটালটার উপর আরো 50,000 যোগ হবে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, আমি এখানে মেল দিয়ে এখানে এখন ইয়ে করে রেখেছি। সো আপনি যেটা করবেন এখানকার যে কোনো একটাকে 1 দিবেন। ঠিক আছে? আপনি মেল, ফিমেল, ফিজিক্যালি চ্যালেঞ্জ, ফ্রিডম ফাইটার। সো এখন আপনি যদি একটা মেল ফ্রিডম ফাইটার হয় তার মানে কিন্তু দুইটা দেওয়া যাবে না। ফ্রিডম ফাইটার জাস্ট এটা তাহলে 1 হবে, এটা 0 হবে। তো ধরুন আমি এখন এই সেম ক্যালকুলেশনটাই যদি এখানে 0 দিয়ে এখানে 1 দিই, দেখুন আপনার কিন্তু ভ্যালুগুলো অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এটা সেট আপ করে রেখেছি। এখানে আপনি যে কোনো একটা দিবেন, সেই অনুসারে ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ডটা ক্যালকুলেটেড হবে এবং সেই অনুসারে ব্র্যাকেটগুলো ডিসাইড হবে। যেমন দেখুন, ফর মেল আপনার ট্যাক্স ফ্রি থ্রেশহোল্ড এই বছরে এটা ইয়ে করেছে, আগে 2,50,000 ছিল, এবার 3 লাখ হয়ে গেছে। সো 3 লাখ পর্যন্ত আপনার ফ্রি। তো দেখুন 3 লাখ 0% ট্যাক্স। তারপরের যে নেক্সট 1 লাখ সেটার উপর 5% ট্যাক্স। সো আমরা সেটাকে 0.05 দিয়ে গুণ করে 5,000 পেলাম। তারপর আপনার যে টোটাল এটা ছিল 3 লাখ, আর 1 লাখের পর আরো 1,75,857 টাকা থাকে, সেটার উপর 10%। 10% ক্যালকুলেট করলাম। সো এরপর আর কিছু থাকে না, এরপরে আরো কিছু ব্র্যাকেট আছে, বাট উই ডোন্ট earn enough for that, সো সেটা আমাদের হিসাবে পড়বে না। সো উই উইল জাস্ট অ্যাড দিস, এটা হবে আমাদের টোটাল ক্যালকুলেটেড ট্যাক্স বেসড অন আমাদের রেগুলার ইনকাম। ঠিক আছে? যা কিনা স্যালারি থেকে, ব্যাংক ইন্টারেস্ট থেকে, হাউস প্রপার্টি থেকে ইত্যাদি, সঞ্চয়পত্রটা বাদ। সো এই হলো আমাদের টোটাল রেগুলার ট্যাক্স। এবং আমরা যদি এখানে চেঞ্জ করি, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে আমি যদি এখানে মেলের জায়গায় ফিমেল দিয়ে দিই, সাথে সাথে ট্যাক্সের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে? দেখুন 17,586, কিন্তু এখানে যদি দিয়ে দিই 22,586। সো ইটস গোইং টু বি ডিফারেন্ট। ওকে, নেক্সট আমরা এখন এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসবো। ক্যালকুলেটেড ট্যাক্স অন রেগুলার ইনকাম ইজ 22,586। ওকে, ফাইন। কিন্তু আমরা কিন্তু এটা ওই সঞ্চয়পত্র ইন্টারেস্টটা বাদ দিয়ে হিসাব করেছিলাম। সঞ্চয়পত্রের ইন্টারেস্টের উপরও কিন্তু একটা ট্যাক্স আছে। ঠিক আছে? এবং সেটাও আপনি পাবেন ওই সঞ্চয়পত্র থেকে দেওয়া যে কাগজটা সেখান থেকেই। সো উই উইল গো দেয়ার। আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ওই সঞ্চয়পত্র এই কাগজটা থেকে আপনি যে টাকাটা পেয়েছেন সেটা এইখানে ফিল আপ করুন। ওকে? এবং আপনারা যদি অন্য কোনো কিছু থাকে, আমি এখানে আদার্স বলে একটা ঘর রেখে দিয়েছি কারণে, যদি ডিপোজিট, পেনশন স্কিম বা অন্য কোনো কিছু থাকে সেটাও এখানে ফিল আপ করুন। সো এই ধরনের এগুলো থেকে যা আপনার টোটাল ট্যাক্স সেটাকে ক্যালকুলেট করুন, করে সেটা এখন আমরা এখানে ফিল আপ করবো। ঠিক আছে? যে অলরেডি পেড ট্যাক্স ইজ দিস মাচ। ওকে? এটা হলো আমার রেগুলার ইনকাম থেকে, এটা হলো আমার 82 সি এর আন্ডারে, দ্যাট ইজ সঞ্চয়পত্রের অলরেডি পেড ট্যাক্স, যেটা কিনা গভর্নমেন্ট কেটে নিয়েছে। এরা দুজন মিলে আমার যে পরিমাণ ট্যাক্স সরকারকে দেওয়ার কথা সেইটুকুন আসে, দ্যাট ইজ আওয়ার টোটাল ইনকাম ট্যাক্স লায়াবিলিটি। ওকে, বিফোর রিবেট। সো এখানে একটা পয়েন্ট আছে, আমরা যে সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছি সেজন্য আমরা কিছু রিবেট পাবো। সো সেই রিবেটের আগে আমার টোটাল এতখানি আসে। সো ইন দিস কেস আসে 36,000। ফাইন। সো দ্যাট ওয়াজ বিফোর রিবেট। এখন আমাদের রিবেটটা ক্যালকুলেট করতে হবে। রিবেটটা ক্যালকুলেট করার জন্য আমার প্রথমে দেখতে হবে যে আমরা যে পরিমাণ ইনভেস্ট করেছি তার কতখানি কাউন্ট হবে। আই টোল্ড ইউ যে আপনার খুব বেশি ইনভেস্ট করার আসলে লাভ নেই। ঠিক আছে? বিকজ ইন দি এন্ড যেটা করা হবে,
যে আপনার কম্পেয়ার করা হবে যে আপনার যে টোটাল তিনটা ভ্যালু, যার প্রথমটা হলো 50% অফ আপনার রেগুলার ইনকাম, দ্যাট ইজ টোটাল ট্যাক্সেবল ইনকাম, এটা মাইনাস যা অলরেডি ট্যাক্সড সঞ্চয়পত্র ইন্টারেস্ট। সো এই যে 5,75,000 এইটার 25%। সো এটার 25% আসে হলো 1,43,000 সামথিং। ওকে, এইটা এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দ্যাট ইজ আমাদের ছিল হলো 15 লাখ আর 1.5 কোটি। সো দ্যাট ইজ ওয়ে বিগার। এইগুলোর মধ্যে সবচেয়ে স্মলেস্টটা নিতে হবে। সো ইন দিস কেস আমাদের আসে 1,43,984। সো দিস ইজ আওয়ার ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। সো আমরা এটার উপর বেস করে রিবেট পাবো এবং সেই রিবেটের ভ্যালুটা 15% বা 10% হতে পারে। এটা দেখতে হবে আপনার টোটাল আয় কত। আপনার আয় যদি 15 লাখের নিচে হয়, হুইচ ইজ ইন আওয়ার কেস, আমরা এক্সাম্পলে নিয়েছি 5,75,000, সো দ্যাট ইজ লেস দ্যান 15 লাখ। তার মানে আমরা এই ভ্যালুটার 15% পাবো অ্যাজ রিবেট। সো চলুন এটার উপর ক্যালকুলেশনটা করি। 15 ইন্টু ওকে, এটা আমি আসলে ফিল আপ করতে ভুলে গেছিলাম। ক্যালকুলেশন ইজ কারেক্ট, ক্যালকুলেশন ওয়াজ অলরেডি কারেক্ট, আমি জাস্ট এখানে ফিল আপ করতে ভুলে গেছিলাম। সো এইটা আমার ট্যাক্স রিবেট আসে, ঠিক আছে। So this is my tax rebate based on the amount of investment allowance I had. ওকে, আমি ইনভেস্ট করেছি 15 লাখ, বা তার মধ্যে ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স ছিল এইটুকুন, এবং সেটা থেকে আমরা রিবেটটা ক্যালকুলেট করে দেখলাম আমার রিবেট আসে 21,000, ঠিক আছে। তাহলে আমার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি বিফোর রিবেট, এটা থেকে আমি এখন এই ট্যাক্স রিবেটটা বিয়োগ করব, তাহলে আমার অ্যাকচুয়াল ট্যাক্স পেয়েবলটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে 36 থেকে 21 বাদ দিয়ে আমরা এখন 14,647 টাকা পেলাম। সো দিস ইজ হোয়াট আই এম সাপোজ টু পে, ওকে, আফটার দ্য রিবেট। সো এখন আমি কতটা পে করেছি, ট্যাক্স ইজ অলরেডি পেইড, সেটা হবে আমাদের ট্যাক্স ডিডাকশন। ওকে, আমরা এখন হিসাব করে দেখবো যে আমরা কত টাকা অলরেডি পে করেছি। সো ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে আপনার কিছু কিছু ভ্যালু অলরেডি চলে গেছে, যেমন সঞ্চয়পত্রের ইন্টারেস্ট যেটা, সেটা ট্যাক্সটা তো ওরা অলরেডি কেটে নিয়েছে। আই এম সেইং দ্যাট ইজ 13,000, ঠিক আছে, গেল। ট্যাক্স অন ব্যাংক ইন্টারেস্ট, এটাও হলো গিয়ে মানে খুব ছোট একটা ভ্যালু হবে, কারণ আপনার ব্যাংকে তো আপনি ইন্টারেস্টটা পাবেনই একটা ছোট্ট ভ্যালু, বেশি হলে 1,000 টাকা 2,000 টাকা, সেটার যখন ওরা ট্যাক্স কাটবে তখন খুবই একটা ছোট ভ্যালু আসবে, 100-200 টাকা। সো হিয়ার আমি ধরেছি 86 টাকা, ফাইন। সো এখন টিডিএস টা সাধারণত what you should do is you should report to your জব যে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট আছে, সো দ্যাট তারা না কাটে। ফর এক্সাম্পল ধরুন আমি যদি এখন এখানে 10,000 টাকা টিডিএস দেখি যে আমি আমার ওয়ার্ক প্লেসকে জানাবার আগেই তারা 10,000 টাকা কেটে ফেলেছে, তাহলে কিন্তু দেখুন আপনার টোটাল ট্যাক্স পেইডটা অ্যাকচুয়ালি আপনার টোটাল ট্যাক্স পেয়েবলের চেয়ে বেশি। আপনি দেওয়ার কথা হলো 14,000 সামথিং, বাট আপনি দিয়ে ফেলেছেন 23,000 সামথিং। সো দ্যাট মিনস আপনি বেশি দিয়ে ফেলেছেন। অন দি আদার হ্যান্ড আপনার যদি টিডিএসটা খুব ছোট হতো, ফর এক্সাম্পল সে, ইনফ্যাক্ট তাও আমার লাভ হচ্ছে না, দেখি আরো ছোট দিই, এই যে ইন দিস কেস আপনার ট্যাক্স টু বি পেইড ডিউরিং রিটার্ন, আপনার তাহলে রিটার্ন জমা দেওয়ার সময় 400 টাকা দেওয়া লাগতো। বাট সাধারণত এটা হয় না, প্রায় সবারই দেখা যায় যে মানে যেভাবে ক্যালকুলেট করে আপনার ওয়ার্ক প্লেস, সাধারণত দেখা যায় আপনি বেশি পে করে ফেলেন। সো লেট আস গো ব্যাক টু আবার অরিজিনাল ক্যালকুলেশন। আমরা ধরেছিলাম যে আমাদের টিডিএস কেটেছে 10,000 টাকা, কিন্তু বিকজ আমরা এত ইনভেস্ট করেছিলাম যে আমাদের 9,000 টাকা বরং বেশি দেওয়া হয়ে গেছে। এখন এই সকল ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি যে দেখুন ট্যাক্স রিবেটটা আমার বেশি বলে এই ব্যাপারটা ঘটেছে। আমার যদি ট্যাক্স রিবেটটা কম হতো, ধরুন ইনফ্যাক্ট লেটস অ্যাজিউম যে আমার ট্যাক্স রিবেট আসলে 0 ছিল, তাহলে কিন্তু দেখুন আপনার কিন্তু অনেক ট্যাক্স পে করার কথা ছিল, ঠিক আছে, 12,000 টাকা পে করার কথা ছিল। বাট আমার আসলে এত বেশি মানে আমার হিসাবে এত বেশি আমি ইনভেস্টমেন্টটা চিন্তা করেছি যে আপনার সব মাইনাস হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়াই ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি ইনভেস্ট যথেষ্ট করেন তাহলে দেখা যাবে যে আপনার ট্যাক্স পুরো 0 হয়ে যাবে। স্টিল আপনার দেখা যাবে আপনি একটু বেশি পে করা হয়ে যাচ্ছে, বাট ইউ শুডন্ট বি স্যাড বিকজ আপনি কিন্তু ইন্টারেস্টটা উপার্জন করছেন, ঠিক আছে।
এবং সেই ইন্টারেস্ট ইনকামটা সাধারণত আপনার এই যে পরিমাণ সামান্য একটু লস হলো এই যে ৯,০০০ সেটার সাপেক্ষে কিন্তু আপনার কিছুই না। ফর এক্সাম্পল ধরুন এই যে আহ, কোথায় গেল, আপনার কিন্তু সঞ্চয়পত্র ইন্টারেস্ট ছিল ১,৪৬,০০০ টাকা। তো সেই সাপেক্ষে ৯,০০০ টাকা লস গেলেও কি আসা যায়, আপনি সঞ্চয়পত্রটা ইনভেস্ট করে আপনি ১,০০,০০০ উপরে উপার্জন করে ফেলেছেন, সেখান থেকে না হয় ৯,০০০ আপনার লস গেল, ইটস নট আ প্রবলেম। যাই হোক, আহ, এই সকল ক্ষেত্রে হোয়াট ইউ আর সাপোজ টু ডু ইজ আপনার একটা রিফান্ড পাওয়ার কথা, বাট বাংলাদেশের সরকার থেকে এটা পাওয়া এক্সট্রিমলি হার্ড, ইম্পসিবল। সো আই সাজেস্ট ইউ গিভ আপ। ঠিক আছে। সো নেক্সট আরো কতগুলা স্টেটমেন্ট আছে। এই ট্যাক্স ক্যালকুলেশনটা বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনার এই ফর্মের মধ্যে কোথাও নাই, ঠিক আছে? এটা আমরা নিজেদের মতো ক্যালকুলেট করলাম, ওকে? এটা কিন্তু এখানে কোথাও নাই। ইটস বেটার যে আপনি একটা আলাদা পেজে ওটা লিখে বা প্রিন্ট করে ইউ ক্যান ডু ইউর ক্যালকুলেশন হিয়ার অ্যান্ড প্রিন্ট, অর ইউ ক্যান রাইট ইট অন এ পেজ, অর ইউর লয়ার ক্যান হ্যাভ এ বেটার ফরম্যাট। এটা আমি জাস্ট নিজের হিসাবের স্বার্থে এটা করেছি। সো এখন আমি যেটা আমি এখন ফেরত যাই, যেটা কিনা আমাদের অ্যাকচুয়াল ফর্মে ছিল। সো দেখুন ফর্মে কিন্তু আমরা লাস্ট দেখেছিলাম যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট, এটা আমরা দেখেছি লিস্ট অফ ডকুমেন্টস, এখানে আপনারা মেনশন করে দিবেন যে ব্যাংক স্টেটমেন্ট, তারপর কি বলে যদি সঞ্চয়পত্র কিছু থাকে সেগুলা, এনআইডি, আরো নানাবিধ তথ্য থাকবে এখানে, সেগুলো আপনারা আশা করি জানেন। এইটা আমরা এখন ডিসকাস করিনি, এটা পরে করব। আর আপনার এক্সপেন্স গুলো বলা উচিত, ঠিক আছে? যে আপনার এক্সপেন্স, পার্সোনাল এক্সপেন্সটা কিরকম। সাধারণত এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সাধারণত অনেকেই মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট গেস করে দেয়। যেমন ধরুন আমি আমি পার্সোনালি যা যা ইয়ে করেছিলাম যে আমার কিছু পার্সোনাল এন্ড ফুডিং এক্সপেন্স ধরে নিয়েছিলাম ১,৫০,০০০, কারণ আমি যেখানে থাকি আমার রেন্ট রেন্ট দেওয়া লাগে না, আমি ফ্যামিলির সাথে থাকি। কিন্তু যারা কিনা থাকে না তারা কিন্তু অ্যাকোমোডেশন এক্সপেন্স দিতে হবে, ট্রান্সপোর্ট এক্সপেন্স দিতে হবে, ইলেকট্রিসিটি বিল, ওয়াসার বিল, গ্যাস বিল, এগুলোর ভ্যালুগুলো দিতে হবে। তাদের কিন্তু অনেক কিছু দিতে হবে, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রেই এটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিলেই চলে, বাট তবুও মানে বিলিভেবল হতে হবে। যদি এরকম আমার মতো জিরো দেন তাহলে এখানে বলে দিতে হবে যে ডিপেন্ডেন্ট অন অমুক অর সামথিং। যেমন অ্যাকোমোডেশন এক্সপেন্স যদি এমন হয় যে আপনার নিজের বাড়ি, তাহলে তো আমি কাউকে কোনো পয়সা দিচ্ছেন না। সো ইন দ্যাট কেস আপনি লিখবেন ওন হোম, তারপরে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন, এরকম। তবে কিছু দেওয়া উচিত, ফর এক্সাম্পল আপনার পার্সোনাল অ্যান্ড ফুডিং এক্সপেন্স কিছু অবশ্যই থাকা উচিত। তো এটা হবে হলো গিয়ে আমরা যে বিভিন্ন রকম ট্যাক্স দেখলাম একসাথে, যে আমার সঞ্চয়পত্র ইন্টারেস্ট থেকে সোর্সে কেটে নিয়েছে, আমার স্যালারি থেকে সোর্সে কেটে নিয়েছে, আমার ব্যাংক ইন্টারেস্ট থেকে সোর্সে কেটে নিয়েছে, এগুলোও কিন্তু এক্সপেন্স। এগুলোও এখানে ইনক্লুড করা উচিত এবং আপনার টোটাল এক্সপেন্সটা শুড বি বিগার দেন দিস। সো ধরুন আমরা অ্যাপ্রক্সিমেটলি গেস করলাম যে সবকিছু মিলে মোটামুটি ১,৫০,০০০ মতো হয়। তো সেটার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম। সো দ্যাট ইজ আওয়ার টোটাল এক্সপেন্স ডিউরিং দিস ইয়ার, ওকে? এটা অ্যাকচুয়ালি আমি বেশ কম কম করে ধরেছি, আপনারা আরেকটু বেশি ধরতে পারেন। সো দিস ইজ মাই টোটাল এক্সপেন্স, ঠিক আছে? সো এই ভ্যালুগুলা আমরা এখন একটু পরেই ইউজ করব। এখানে একটা স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস আছে, বাট এটাতে যাওয়ার আগে লেটস ফার্স্ট ফিনিশ আওয়ার স্টেটমেন্ট অফ ইনকাম, যেটা মাঝপথে আমরা চলে গেছিলাম। সো টু রিক্যাপ, আমরা প্রথমে বিভিন্ন রকম আমাদের আর্নিং গুলো অ্যাড করেছি, অ্যাড করে একটা টোটাল ইনকাম পেয়েছি। তারপর ট্যাক্স ক্যালকুলেশন ট্যাবে গিয়ে সেই টোটাল ইনকাম থেকে আমরা সঞ্চয়পত্রের ইনকামটা মাইনাস করেছি, মাইনাস করে টোটাল রেগুলারের সোর্স ইনকামের উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করেছি, করে অনেক কিছু করে আমরা একটা নেট ট্যাক্স পেয়েবল ক্যালকুলেট করেছি, ঠিক আছে? এই যে এখানে প্রথমে একটা বিফোর রিবেট, দেন আমরা রিবেটটা ক্যালকুলেট করেছি, দেন সেটা মাইনাস করে নেট ট্যাক্স পেয়েবল। এই ভ্যালুগুলো এখানেও বসাতে হবে, যে টোটাল ইনকামের উপর আপনার কত ট্যাক্স আসে বিফোর রিবেট, এটা আমরা ট্যাক্স ক্যালকুলেশন ট্যাব থেকে নিয়েছি। তারপর রিবেটটা কত সেটাও আমরা ট্যাক্স ক্যালকুলেশন ট্যাব থেকে নিয়েছি। তাহলে আমার ট্যাক্স যত দেওয়া উচিত সেইটা। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে যে এটা যদি খুব স্মল একটা ভ্যালু হতো, ফর এক্সাম্পল আপনি এখানে পেয়েছেন হলো গিয়ে সে ২,০০০ টাকা অর সামথিং, ইন দ্যাট কেস আপনার কিন্তু মিনিমাম ট্যাক্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এমন যদি হয় আপনি যে এরিয়াতে বাস করেন সেখানকার মিনিমাম ট্যাক্সই হলো ৫,০০০ টাকা,
So if after the rebate আপনার টোটাল দেওয়ার মতো টাকা আসে হলো 2000 টাকা, ইন দ্যাট কেস কিন্তু আপনার 5000 টাকা দিতে হবে, ঠিক আছে? সো নেক্সট ইজ দ্য ট্যাক্স পেমেন্টস। এখানে আমরা যে বিভিন্ন রকম স্যালারি টিডিএস গুলো ট্যাক্স ক্যালকুলেশন এখানে লিখেছিলাম, এই তথ্যগুলো এখানেও দেওয়া উচিত, ঠিক আছে? এখানে একটা কলাম আছে ফর ডিটেলস, ওখানে বলে দিবেন যে আপনার বিভিন্ন ট্যাক্স ডিডাক্টেড সোর্স কত ছিল, এগুলোর কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসও লাগবে, স্যালারি স্টেটমেন্ট লাগবে, সঞ্চয়পত্রের সার্টিফিকেট লাগবে ফটোকপি, ব্যাংক ইন্টারেস্টমেন্টের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি লাগবে, এগুলো সব এখানে অ্যাটাচ করে দিবেন। সো তাদের টোটাল ভ্যালুটাও আমরা এই ট্যাক্স ক্যালকুলেশন ট্যাবে অলরেডি ক্যালকুলেট করেছিলাম, সেখান থেকে নিয়ে আসতে পারি। দ্যাটস ওয়াই ইটস ইয়োলো। যে ভ্যালুগুলো ইয়োলো সেগুলো আপনার কোনোটাই প্লাগ ইন করা লাগবে না, যেগুলো ইয়োলো না সেগুলোই খালি প্লাগ ইন করা লাগবে। নেক্সট, অ্যাডভান্স ট্যাক্স। আপনার যদি কোনো গাড়ি থাকে বা অন্য যে কোনো আসলে অনেক কিছুর উপরে অ্যাডভান্স ট্যাক্স হতে পারে। সো দিস ইজ নট এ ট্যাক্স ওয়ার্কশপ, সো আমি সব পুরো ডিটেলে গেলাম না, বাট দ্য মোস্ট কমন থিং ইজ হ্যাভিং সাম ভেহিকল, ওকে? গাড়ি হতে পারে, জিপ হতে পারে, সো সেগুলোর জন্য কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, এবং এই বছর অ্যাকচুয়ালি অ্যাডভান্স ট্যাক্সের পরিমাণটা একটু বেড়ে গেছে। সো সেই অ্যাডভান্স ট্যাক্সটা আপনার এখানে মানে লিখে দিতে হবে, এবং সেটার প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট সেটা অ্যাটাচ করে দিতে হবে। অ্যান্ড এত কিছুর পরও যদি আপনার কিছু পয়সা দেওয়া লাগে, ফর এক্সাম্পল আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখেছিলাম যে আমাদের কোনো ট্যাক্স পয়সা দেওয়া লাগে না, বাট ইফ ইউ হ্যাড টু, তাহলে সেটাও এখানে মেনশন করে দিবেন যে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি আই এম পেইং দিস ইয়ার, এবং সেটার চালান বা পে অর্ডার বা ব্যাংক চেক সেটা এখানে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে? এখানে মেনশন করে দেওয়া ভালো যে ব্যাংক চেক নাম্বার এত এত এত, তো বলে দিলেন। অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, এটা আসলে লাভ নেই, এটা এটা করতে গেলে অনেক কমপ্লিকেটেড, মানে এটার জন্য যে পরিমাণ দৌড়ঝাঁপ করতে হবে, মানে এটা করার জন্য আপনার একটু ডিফারেন্ট একটা ধারা আছে। নর্মালি আমরা ইয়েতে যদি যাই, দেখুন শুরুতেই লেখা আছে যে আমরা কোন ইয়েতে সাবমিট করছি, কোন ধারায় সাবমিট করছি। এটা কি এখানে বাংলাতেও আছে, দেখি, এই যে একটা হলো স্বনির্ধারণী, একটা হলো সার্বজনীন স্বনির্ধারণী, আর একটা হলো সাধারণ, ঠিক আছে? তো এখন যেটা হবে যে আমরা সাধারণত ইউনিভার্সাল সেলফ বা সর্বজনীন স্বনির্ধারণী সেটাতে দিই, এবং এটাতে দিলে যে সুবিধা, যেটা ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে দেয়, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু নরমালে দিলে যেটা হয়, নরমালে দিলে আপনি ওই রিফান্ড টিফান্ড গুলো দাবি করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার মানে প্রসেসটা একটু কমপ্লিকেটেড হয়, আপনাকে ইয়ে ট্যাক্স অফিসে যেতে হবে, তারপর ট্যাক্স কমিশনের সাথে কথা বলতে হবে। সো টু অ্যাভয়েড দ্যাট, জাস্ট ডোন্ট আস্ক ফর ট্যাক্স রিফান্ড, পেইন বেশি। তো বাংলাদেশ সরকারের বিশ্বাস যে একজন পার্সন যার অলরেডি গাড়ি আছে, তিনি এনাফ অর্জন করেন যে যে পরিমাণ কারের অ্যাডভান্স ট্যাক্স, যেমন গত বছর পর্যন্ত 15,000 ছিল, সো সেই 15,000 টাকা তার অবশ্যই ট্যাক্স লায়াবিলিটি হবে। এই কারণে তারা অ্যাডভান্স ট্যাক্স নিয়ে নেয়, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, এই এক্সাম্পলে যদি ট্যাক্স ইয়ে হতো, অ্যাডভান্স কার ট্যাক্স থাকতো, তাহলে এখানে আমরা সেটা দিতাম। আমি এখন সেটা ইয়ে করছি না, কারণ আমার প্রতিটা ঘর বাকি ঘরগুলোর উপর ডিপেন্ডেন্ট। সো আমি যদি এখানে একটা ঘর ইনসার্ট করি, আমার এই সামের ইকুয়েশনটা আবার একটু চেঞ্জ করতে হবে। সো আপনারা যদি কেউ ইনসার্ট করতে চান, প্লিজ মেক শিওর যে এই ঘরে অ্যাকচুয়ালি যা যা সাম করে সেটা হলো এখানে প্রত্যেকটা ঘর, এখানে যদি 4টা ঘর থাকে, ও 4টা সাম করা উচিত। এখন এখানে 3টা আছে বলে আমি 3টে সাম করছি, বাট ইফ এনি অফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট অ্যাডভান্স ট্যাক্স, আপনার 4টা ঘরেরই টোটাল সাম এখানে পুট করা উচিত। এবং এইটা হবে হলো একটু আগে যে নেট ট্যাক্স পেয়েবল ছিল সেটা থেকে আমার টোটাল ট্যাক্সটাকে মাইনাস করলে যা পাওয়া যায়। সো ইট ইজ নেগেটিভ রাইট নাও, সো আমাদের কিছু দিতে হবে না অ্যাকচুয়ালি। So that you can see that here as well. This is your total paid tax, 23,000 something, and the tax payable that you had, যে আপনার যত পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা, সেইটা অ্যাকচুয়ালি তাদের মধ্যে ডিফারেন্স হলো -9,000। তার মানে আপনার আসলে কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো আপনি কিছু দিবেন না। তবে একটা ব্যাপার একটু মনে করিয়ে দিই, যে যদি এমন হতো যে আপনার ট্যাক্স পেয়েবলটা লেস দেন মিনিমাম ট্যাক্স, সো দ্য থিং ইজ যে আপনার যদি ট্যাক্স পেয়েবলটা ইভেন নেগেটিভও আসতো, ঠিক আছে, এই যে এইটা,
আপনার ধরুন রিবেটটা দেখুন আমাদের টোটাল ট্যাক্স এসছিল 36,000 টাকা। আমার ট্যাক্স রিবেট ছিল 21,000 টাকা। সো দ্যাটস ওয়াই আই গট 24,000 টাকা। সো 14,000 টাকা। ঠিক আছে? সো এখন যদি এটা না হতো, ধরুন আমার ট্যাক্স রিবেটটা আরো বড় হতো। ধরুন এটা ছিল 40,000 টাকা। ইন দ্যাট কেস আপনার তো ট্যাক্স পেয়েবলটা নেগেটিভ আসতো। বাট স্টিল আপনাকে মিনিমাম ট্যাক্সটা অন্তত দিতে হতো। ঠিক আছে? তখন আপনার চেক করতে হতো এটা যে মিনিমাম ট্যাক্স যেটা, যেমন ধরুন আমরা ঢাকায় যে থাকি আমাদের 5,000 টাকা। সো আপনার চেক করতে হতো যে আপনার অলরেডি যে ট্যাক্স পেমেন্ট গুলো হয়ে গেছে এইটা কি গ্রেটার দেন সেই 5,000 কিনা। ওকে? অ্যাজ লং এজ ইটস গ্রেটার দেন দ্যাট 5,000 ইউ আর ফাইন, আপনার কোনো পয়সা দিতে হবে না। কিন্তু আপনার অলরেডি পেড এই টাকাটা যদি সেই 5,000 এর উপর না হতো তাহলে আপনাকে পে করতে হতো। ঠিক আছে? তো এই ভ্যালুটা কখনোই আপনার 0 হবে না as long as you have some taxable income. আপনার taxable income যদি না থাকে তাহলে এটা 0 হতে পারে। বাট as long as you have taxable income আপনার এটা কখনোই 0 হওয়ার কথা না। অন্ততপক্ষে মিনিমাম ট্যাক্সটা হবেই। আচ্ছা, গেল। ট্যাক্স এক্সেম্পটেড ট্যাক্স ফ্রি ইনকাম, এটা কেন যে এখানে ইয়ে করেছে আমি জানি না। বাট এটা বেসিক্যালি আসবে আপনার এই স্যালারির এখানে ট্যাক্স ফ্রি ইনকাম, এই যে এক্সেম্পটেড ইনকাম যেটা সেটা। এটা এখানে আসলে কোনো থাকার গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব নাই। এটা দিয়ে আর অন্য কোনো ক্যালকুলেশন করা হচ্ছে না। এটা জাস্ট দেখা হচ্ছে। আর ইনকাম ট্যাক্স পেইড ইন দ্য লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটা কেউ নিউ ট্যাক্স পেয়ার হলে তার থাকবে না। আর কেউ ওল্ড ট্যাক্স পেয়ার হলে সে তার আগের বছর রিটার্নটা নিয়ে এখানে জাস্ট প্লাগ ইন করে দিবে। ওকে? সো দ্যাট ইজ অল অ্যাবাউট আওয়ার স্টেটমেন্ট অফ ইনকাম। নাও লেটস মুভ অন টু দ্য ভেরি লাস্ট ওয়ান, যেটাতে অ্যাকচুয়ালি অনেকেরই ঝামেলা হয়। স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। এটাতে আপনি আল্লাহর নামে যত প্রকার জিনিস আপনি ওন করেন সবকিছু লিস্ট দিবেন। আপনার যদি কিছু বিজনেস ক্যাপিটাল থাকে সেটা বলবেন। আপনার যদি কিছু প্রপার্টি থাকে সেটা বলবেন। এগ্রিকালচারাল জমি-টমি থাকলে সেটা কথা বলবেন। ইনভেস্টমেন্ট থাকলে এই পর্যন্ত যা ইনভেস্ট করেছেন এভরিথিং। এই ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যখন ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করছিলেন তখন কিন্তু শুধু এই বছরের ইনভেস্টমেন্টটা ক্যালকুলেট করবে, গত বছরের না। ঠিক আছে? যে এই বছর আপনি গত জুন থেকে এই গত জুলাই থেকে এই জুনের মধ্যে আপনি কতখানি ইনভেস্ট করেছেন। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর গোইং টু কাউন্ট হিয়ার। বাট যখন আপনি অ্যাসেট হিসেবে চিন্তা করছেন, আপনি যদি এরও আগে কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন সেটাও আপনার এখানে থাকবে। as long as আপনার সেটা থেকে আপনি এখনো টাকা উপার্জন করছেন ওই ইনভেস্টমেন্ট থেকে। ঠিক আছে? সো সেইটা এখানে কিন্তু ইনক্লুডেড হবে। সো দ্যাটস ওয়াই দেখুন আমি কিন্তু এখানে বলেছি হলো গিয়ে আমি এই বছর ইনভেস্ট করেছি 15 লাখ। বাট এখানে কিন্তু বলছি আমি 23 লাখ। হোয়াই? বিকজ তারও আগে পাস্ট ইনভেস্টমেন্ট আমার আরো 8 লাখ ছিল। সো সেটা আমি ইনক্লুড করেছি। বিকজ আমি এখানে আমার সকল ইনভেস্টমেন্টের পরিমাণটা দেখাচ্ছি। ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। দেন বাকি ইনভেস্টমেন্টের মধ্যেও এটা ছিল সঞ্চয়পত্র। সো এমনি ধরুন আপনার যদি কোনো ডিপোজিট পেনশন স্কিম থাকে বা প্রভিডেন্ট ফান্ড থাকে সেটাও কিন্তু সোফার যা এবং এই বছরটা অ্যাড করতে হবে। সো গত বছর ধরুন আমি এখানে যেটা বলেছি গত বছর আমার 36,000 ছিল। সেটার সাথে এই বছরটা যোগ করে দিয়ে আমি পেলাম 86,000 টাকা। ঠিক আছে? So, এইভাবে ক্যালকুলেট করছি টোটাল কতখানি আমার ইনভেস্টমেন্ট আছে ফ্রম সঞ্চয়পত্র এন্ড প্রভিডেন্ট ফান্ড। গেল। তারপর মোটর ভেহিকল যদি থাকে সেটার বর্ণনা দিবেন। যদি কোনো জুয়েলারি থাকে সেটা বলবেন যে মেবি 50 ভরি অর সামথিং, সেটা মেনশন করবেন। ফার্নিচারও মানে এগুলোতে সাধারণত কোনো স্পেসিফিক ভ্যালু আপনি বলতে পারেন বা না বলতে পারেন, সাধারণত বেশিরভাগ মানুষই বলে না আমার জানা মতে। তারপর ইলেকট্রনিক ইকুইপমেন্ট যদি থাকে ল্যাপটপ, ডেস্কটপ এগুলোর কথা মেনশন করতে পারেন। লাস্টলি এই পার্টটুকু ইম্পর্টেন্ট, এগুলা অতটা ইম্পর্টেন্ট না। এগুলোতে আপনি যেটা করতে পারেন যে আপনার এখানে কিছু গয়না দেখানো ভালো সো দ্যাট বাট সেটা মেইনলি আপনার ইয়ের জন্য, নতুন যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য, যে নতুন ট্যাক্স পেয়াররা একটু গয়না দেখানো ভালো সো দ্যাট পরে সেটা বেচে কোনো টাকা পয়সা পেলে সেটা বলতে পারে। বাট এনিওয়ে ফর এভরিওয়ান এই পার্টটুকু ইম্পর্টেন্ট যে ক্যাশ অ্যাসেট। ঠিক আছে? সো ক্যাশ আপনার হাতে কত আছে, ব্যাংকে কত আছে, সেইগুলো অ্যাকচুয়ালি ইউজ করে আপনি আপনার বিভিন্ন রকম ইমব্যালেন্স ফিক্স করতে পারেন। ঠিক আছে? যেমন এখানে দেখুন আমি একটা বেশ ভাঙা একটা ভ্যালু দিয়েছি। হাউ ডিড আই গেট দিস ভাঙা ভ্যালু? এটাকে পেয়েছি ব্যাক ক্যালকুলেশন থেকে। ঠিক আছে? সো ফর নাও জাস্ট আপনি এটা বিশ্বাস করে নিন যে দিস ইজ ইট। সো এইটা হলো আমার
হাতে ক্যাশ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন 10 লাখ টাকা আমার হাতে আছে। একটু সাউন্ডস আনবিলিভেবল বাট বিশ্বাস করে নিন ফর নাও। ক্যাশ এট ব্যাংক এই পার্টটা আমি পেয়েছি ব্যাংক স্টেটমেন্ট থেকে। ঠিক আছে? এটা ফ্রম ব্যাংক স্টেটমেন্ট। নেক্সট আদার ডিপোজিট থাকলে বলবেন। সো এ পর্যন্ত যা যা মেনশন করেছেন এখানে এভরিথিং যা হ্যাজ সাম ভ্যালু সেগুলো সব অ্যাড করে আপনি পাবেন আপনার টোটাল অ্যাসেট। ঠিক আছে? এটা আপনার যে পরিমাণ মোট টাকা আছে এবং আপনি যদি কোনো লোন টোন নিয়ে থাকেন সেই সবকিছু মিলে আপনার কতখানি পয়সা আছে। নেক্সট আপনার লায়াবিলিটি, কোনো লোন টোন থাকলে সেগুলো মেনশন করতে হবে। অ্যাসেট হলো এখানে সবকিছু কাউন্ট করে। আপনার যে হাতে টাকা আছে সেটা কতটা আসলে আপনার ইউজেবল সেটা সে কেয়ার করে না। সে আপনার ইউজেবল টাকা আর লোনের টাকা সবই কাউন্ট করে একসাথে। ঠিক আছে? তো আপনি এখন সেই লোনের টাকাটা এখান থেকে মাইনাস করবেন যে কতটা টাকা আপনার আসলে আছে ইউজ করার মতন। তো সেটার জন্য আগে আপনি লোনগুলো এড করবেন। এখানে আমার কোনো লোন ছিল না বলে আমি এখানে কিছু দিই নাই, বাট আপনি এড করতে পারেন। সো যাই আপনি পাবেন সেটা আপনি মাইনাস করবেন। এই যে ডিফারেন্স বিটুইন টোটাল অ্যাসেটস এন্ড টোটাল লায়াবিলিটিস। তো এই যে এখানে পাবেন। সো এই টাকাটা হবে আপনার এই বছরে, মানে গত বছরের যদি আপনার ট্যাক্স রিটার্ন থাকে আপনি দেখবেন গত বছর তুলনায় এটা বেশি হবে। আনলেস আপনার লস হয়েছে। আপনার গত বছর তুলনায় এটা একটু বেশি হওয়ার কথা। ঠিক আছে? যে এর আগের বছরে যা ছিল তার সাথে এই বছর আপনি যা যা উপার্জন এক্সট্রা করেছেন বা ইনভেস্ট করেছেন যাই হোক সেই সবকিছু মিলে আপনার একটু বেশি হবে। এখন গত বছর আপনার কত ছিল সেইটা আপনার এখন গত বছরের রিটার্ন থেকে নিয়ে আসতে হবে। নিউ এসএসসি হলে এটা ব্ল্যাঙ্ক হবে। সো এখন দেখতে হবে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি। এই দুটার মধ্যে ডিফারেন্সটাই আমরা বলবো অ্যাক্রিশন ইন ওয়েলথ। সো এটা হবে আপনার যে পরিমাণ টাকা বেড়েছে গত বছরের থেকে। ঠিক আছে? তার মানে আপনি স্যালারি ট্যালারি পেয়েছেন, সেই স্যালারি থেকে আপনার ফ্যামিলি এক্সপেন্স বাদ গেছে, বাদ যাওয়ার পরও যে এক্সট্রা টাকাটা আপনার হাতে আছে। সো দ্যাট ইজ ইউর অ্যাক্রিশন অফ ওয়েলথ। নেক্সট আপনি এখন তাহলে সেই এক্সপেন্সটা ক্যালকুলেট করুন, যেটা আমরা বললাম যে বাদ দিলে পাওয়া যাবে। সো ধরুন আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার হলো গিয়ে ওই যে স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস থেকে এই ভ্যালুটা পেয়েছেন, এটাই জাস্ট এখানে নিয়ে আসবেন। অ্যাজ ইউ ক্যান সি এই ইয়েলো গুলো সব হলো গিয়ে আমার প্রি ক্যালকুলেটেড ভ্যালুস, মানে এই ফর্মুলা ভ্যালুস। এখানে আপনার কিছু করার দরকার নেই, ও আপনি স্টেটমেন্ট অফ এক্সপেন্স থেকে নিয়ে আসবে। ফাইন। আর যদি আপনার ডিপেন্ডেন্ট বাচ্চা থাকে সেগুলোও মেনশন করবেন যে আমার বাচ্চা এতগুলো আছে। নেক্সট আমরা যেহেতু বলেছিলাম যে এই অ্যাক্রিশন অফ ওয়েলথটা হলো আপনার অ্যাকচুয়াল কতখানি টাকা বেড়েছে। ঠিক আছে? যে আপনি যা টাকা উপার্জন করেছেন সেটা থেকে এক্সপেন্সটা বাদ দিলে যা আসে। সো আমরা এক্সপেন্সটা বাদ না দিয়ে যেটা হয় টোটাল আপনি যতখানি টাকা উপার্জন করেছিলেন বিফোর এক্সপেন্স, তো সেটা আমরা এখানে ক্যালকুলেট করছি বাই অ্যাডিং দিস ভ্যালু এন্ড দিস ভ্যালু। ঠিক আছে? সো দিস ইজ দ্যাট। এবং এখন আমাদের যে একটা রুল হলো দিস ইনক্রিজ ইন ওয়েলথ, ওকে, এইটা শুড বি ইকুয়াল ইউর সোর্স অফ ফান্ড। যে আপনি বিভিন্ন যা সোর্স দেখিয়েছেন যে আপনি স্যালারি থেকে পাই, আমি ইয়ে থেকে পাই, কি বলে, আমি বিভিন্ন জায়গা থেকে ইয়ে পেয়েছি, সে গিফট পেয়েছি, সেগুলো সব অ্যাড করতে হবে। ঠিক আছে? যে আপনার ট্যাক্সেবল ইনকাম ধরুন ছিল এতটুকু। ঠিক আছে? এই যে আমরা আমাদের স্যালারির ইয়েতে দেখেছিলাম যে এটা ছিল আমার স্যালারির ইনকাম। তারপর সেখান থেকে আমরা ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটা বাদ দিয়ে এতটুকু পেয়েছিলাম। এইটার সাথে আমরা তারপর আরো কিছু জিনিসপাতি অ্যাড করেছিলাম। এই যে সঞ্চয়পত্র ইনকামটা যোগ করে আমরা টোটাল একটা ভ্যালু পেয়েছিলাম, তাই না? এখন ইফ উই গো ব্যাক, এইটা হলো আপনার যাবতীয় ট্যাক্সেবল ইনকাম। এটা হলো ট্যাক্সেবল না সেই ইনকাম। সো এই দুটা মিলে আপনার টোটাল ইনকাম। সেটার সাথে আপনি আদার কোনো যদি সোর্স অফ ফান্ড থাকে, ফর এক্সাম্পল আপনার বাবা মা কেউ একজন বড় একটা কয়েক লাখ টাকা আপনাকে দিয়েছে। ঠিক আছে? এটা কিন্তু লোন না, এটা আপনার লায়াবিলিটিতে যাবে না, কারণ এটা আপনার বাবা মা আপনাকে পুরোপুরি দিয়ে দিয়েছে। ইউ ডোন্ট হ্যাভ টু রিটার্ন ইট। কিন্তু ইউ নিড সাম রিসিট ফর দ্যাট। মাস্ট 5 লাখের উপরে হলে অবশ্যই এটার একটা রিসিট লাগবে। ঠিক আছে? সো সেই রিসিট সহ আপনি মেনশন করবেন যে এটা হলো আমার সোর্স অফ ফান্ড। এখন দ্য রুল ইজ যে আপনার এই টোটাল সোর্স অফ ফান্ড আপনার ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আর এই অন্য যে কোনো উপার্জন, এই সবগুলা মিলে ঝিলে ইট মাস্ট বি ইকুয়াল
দ্য ইনক্রিজ ইন ওয়েলথ, ঠিক আছে? সো এই জন্য আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি। দেখুন, টোটাল সোর্স অফ ফান্ড ইজ দিস, ঠিক আছে? এই প্রত্যেকটা ভ্যালুই আমরা কোথাও না কোথাও থেকে পেয়েছি। এটা পেয়েছি স্টেটমেন্ট অফ ইনকাম থেকে, এটা পেয়েছি আমার শিডিউল 1 স্যালারি, শিডিউল 1 যেটা ছিল সেটা থেকে, স্যালারিজ থেকে। তারপর স্টেটমেন্ট অফ ইনকামও অ্যাকচুয়ালি আমরা এটা মেনশন করেছিলাম, সো উই ক্যান অলসো গেট ইট ফ্রম দেয়ার। এদের সবাইকে অ্যাড করে আমি যা পেয়েছি, আপনি যেটা করবেন, আপনি ক্যালকুলেশনের সময় ব্যাক ক্যালকুলেশন করে এখানেই সেটা বসিয়ে দিবেন, ঠিক আছে? ইভেন দো ইটস সাপোজ টু বি দ্য সাম অফ দি আদার টু। সো আপনি যেটা করবেন যে এমন ভাবে অ্যারেঞ্জ করবেন, ইনফ্যাক্ট এখানে সব ভ্যালুগুলো দেওয়াই আছে। সো আপনার এখানে আসলে চেঞ্জ কিছু করার দরকার নেই। আপনি যেটা করবেন, যে জিনিসগুলো খালি এখানে ইয়েলো করা আছে, সরি অরেঞ্জ করা আছে, সেগুলো দিবেন। যে এখানে রিসিপ্টটা দিবেন, তারপর এখানে আপনার লায়াবিলিটি গুলো দিবেন, এখানে আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা দিবেন। ক্যাশেরটা দরকার নেই, ক্যাশেরটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করব। তারপর প্রভিডেন্ট ফান্ডের, তারপর এই সেভিংস অ্যাকাউন্ট, এগুলো একটু দিবেন, যে গত বছরেরটা এবং এ বছরের ইনভেস্টমেন্ট মিলে ঝিলে কত হয়, এগুলো দিবেন, ঠিক আছে? সো এই ভ্যালুগুলা সব আপনারা দিবেন, এই অরেঞ্জ গুলা এবং গ্রিন গুলা, ঠিক আছে? এগুলো আপনার বসাতে হবে। বাট বাকিগুলো আপনারা দেখবেন আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করেছি, যে টোটাল সোর্স অফ ফান্ডটা বরং আমরা প্রথম থেকেই জানি, বিকজ উই নো দ্যাট দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি উই আর্নড। তো সেটার উপর বেস করে আমরা টোটাল অ্যাক্রিশন অফ ইন ওয়েলথ বের করবো, যে আমরা কত টাকা টোটাল হাতে পেয়েছি পুরো বছর। তারপর সেটা থেকে আমরা এক্সপেন্সটা আমরা জানি ওই অন্য শীট থেকে, সেটা এখানে নিয়ে এসেছি। তো সেইটা থেকে আমরা টোটাল অ্যাক্রিশন অফ ওয়েলথটা যদি মাইনাস করি, তাহলে আমরা অ্যাকচুয়াল যে পরিমাণ আমাদের টাকা বেড়েছে এই এক্সপেন্সটা বিয়োগ করার পর সেটা জানবো, ঠিক আছে? সো দিস ইজ মাই অ্যাকচুয়াল অ্যাক্রিশন অফ ওয়েলথ। সো সেইটার পর এখান থেকে আবার আমরা যেটা দেখবো, যে এইটুকুন আমার বেড়েছে এই বছর। তো গত বছরের ভ্যালুটার সাথে যদি আমি এটা যোগ করে দিই, তাহলে আমি এই বছর আমার টোটাল ওয়েলথের পরিমাণটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই বছরের টোটাল ওয়েলথটা যদি আমি জানতে পারি, তাহলে আমি কি করব? আমি বাকি ওয়েলথ গুলো তো সব জানি, আমরা জাস্ট বললাম যে ক্যাশের এখানে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব। তো বাকি সবগুলো অ্যাড করে সেটা থেকে, মানে এই যে এই ভ্যালুটা থেকে, এই যে 36,25,000 থেকে আমরা বাকি যতগুলা জিনিস আছে, এই যে 23 লাখ সামথিং, 86,000, এই সব কিছু অ্যাড করব। এই এই দেখুন 25,39,000 সামথিং আসে। এটা যদি আমি এখন এখান থেকে বিয়োগ করি, তাহলে আমার এই টোটাল অ্যাসেটের এই 10 লাখ সামথিং চলে আসছে। তো এই কারণে আপনি ক্যাশ ক্যাশ ইন হ্যান্ড দিয়ে ব্যালেন্স করে দিতে পারবেন, সো দ্যাট আপনার টোটাল অ্যাক্রিশন ইন ওয়েলথ আর টোটাল সোর্স অফ ফান্ড ইজ ইকুয়াল। এটা ইম্পর্টেন্ট। এটা যদি না হয়, এই ডিফারেন্সটা শুড বি 0। যদি না হয়, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াই ডু ইউ হ্যাভ, হাউ হ্যাভ ইউ গটেন মানি দ্যাট ওয়াজ নট অ্যাকোয়ার্ড বাই ইউ। এটা তাহলে টাকাটা আসলো কোত্থেকে? এটা কি কালো টাকা? সো টু মেক শিওর যে আপনার সব টাকা সাদা, মেক শিওর যে আপনি এই দুটা ইকুয়াল করেন। সো দ্যাট ইজ হাউ ইউ আর সাপোজ টু ডু দিস। সো টু রিক্যাপ, আপনি কি কি করবেন? প্রথমে শিডিউল 1 স্যালারি ফিল আপ করবেন অ্যাকর্ডিং টু ইয়োর স্যালারি সার্টিফিকেট। শিডিউল 2 ফিল আপ করবেন ইফ ইউ হ্যাভ এনি হাউস প্রপার্টি। তো সেই অনুসারে আপনার যে রেন্ট পান, সেই তারপর যা যা খরচ করেন সেগুলো অনুসারে ফিল আপ করবেন। ইনভেস্টমেন্টের এখানে অনলি এই বছর যা ইনভেস্ট করেছেন সেগুলোর ইনফরমেশনটা দিবেন। স্টেটমেন্ট অফ ইনকামে ইয়োলো গুলো সব হলো এই অন্যান্য ঘর থেকে আমরা নিয়ে এসেছি। আপনার খালি এই ভ্যালুগুলো দিতে হবে, যে আপনার সঞ্চয়পত্র থাকলে সেটা থেকে কত উপার্জন করছেন, হাউস প্রপার্টি সরি এগ্রিকালচার ইনকাম থাকলে কত করছেন, প্রফেশন থেকে কত করছেন, ইত্যাদি ইত্যাদি অন্যান্য গুলা, ঠিক আছে? তারপর ব্যাংক ইন্টারেস্ট, এটা ইম্পর্টেন্ট। ব্যাংক ইন্টারেস্ট থেকে কত পাচ্ছেন, এটা সাধারণত একটা ছোট ভ্যালু হবে, বাট স্টিল ইম্পর্টেন্ট। সো আপনারা টোটাল ইনকামটা পাওয়া গেল, সেই টোটাল ইনকামের উপর বেস করে ট্যাক্স ক্যালকুলেশন হবে, ঠিক আছে? ট্যাক্স ক্যালকুলেশনের মধ্যে আপনার এই ইয়েলো গুলো দিতে হবে, যে আপনি সঞ্চয়পত্র থাকলে সেটাতে কত ইন্টারেস্ট হয়েছে, তারপর সঞ্চয়পত্রের সরি ইন্টারেস্ট কত হয়েছে, সেটার উপর ট্যাক্স কত হয়েছে, এই ভ্যালুগুলো এখানে প্লাগ ইন করবেন। সেই অনুসারে এখন আপনার টোটাল ওই টাকাটা বাদে, মানে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট বাদে বাকি টাকাটার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব, করে তারপর সেইটার সাথে এই অলরেডি পেড যে ট্যাক্সটা আছে সেটা যোগ করে বলবো দিস ইজ দ্য ট্যাক্স আই নিড টু পে ইন টোটাল। তারপর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করে এই যে এই ঘরগুলো আপনাদের ফিল আপ করতে হবে ইফ ইউ হ্যাভ ইনভেস্টমেন্ট,
ফিল আপ করে দেন ফাইন্ড দ্য রিবেট। ঠিক আছে, রিবেটটা পেলাম, পেয়ে তারপর সেটাকে ট্যাক্স, টোটাল ট্যাক্সটা দেওয়ার কথা ছিল সেটা থেকে মাইনাস করলাম, মাইনাস করে একটা কিছু পাওয়া গেল। রিমেম্বার, এটা ইভেন যদি নেগেটিভ হয় তাও আমাকে অন্তত মিনিমাম ট্যাক্স পে করতেই হবে। ঠিক আছে, ছাড়া নাই, as long as you have taxable income. Okay, taxable income above the free threshold, tax free threshold. দেন আপনি দেখবেন আপনার ট্যাক্স কতটা অলরেডি পেড আছে, সেটা আসবে আপনার স্যালারি টিডিএস থেকে, সেটা আসবে আপনার ইফ ইউ হ্যাভ অ্যাডভান্স ট্যাক্স সেটা থেকে, ব্যাংক ইন্টারেস্ট থেকে, সঞ্চয়পত্র ইন্টারেস্ট থেকে, এদের সবাইকে অ্যাড করে দেখবেন যে এই অলরেডি পেইড ট্যাক্সটা আপনার এখানে যেটা ছিল সাম ভ্যালু অথবা মিনিমাম ট্যাক্স সেটা থেকে বিগার কিনা। সেটা থেকে বিগার হলে বাস কাজ শেষ, আপনার আর এবার কোনো টাকা পয়সা পে করার দরকার নেই। ঠিক আছে, যদি হয় তাহলে আবার সেটা ট্যাক্স রিটার্নের সাথে আপনাকে দিতে হবে। দেন স্টেটমেন্ট অফ ইনকামে এই ট্যাক্স ক্যালকুলেশন ট্যাবে আমরা যা যা পেয়েছি এগুলো সব প্লাগ ইন হয়ে যাবে, বাট স্টিল আপনার কিছু তথ্য দিতে হবে, লাইক ইট স্যালারি, টিডিএস, সঞ্চয়পত্র, এই ভ্যালুগুলো যে দেখলেন এগুলো এখানেও লিখতে হবে। অ্যাডভান্স ট্যাক্স নেক্সট ইয়ার যদি অ্যাডভান্স ট্যাক্স থাকে সেটা বলতে হবে, তো এই ভ্যালুগুলো বলবেন, বাকিগুলো ইয়েলোগুলো সব ওখান থেকে চলে আসবে। স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস আপনার এক্সপেন্স গুলো দিবেন। স্টেটমেন্টস অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিজে আপনি আপনার অ্যাসেট গুলো জানাবেন, স্পেশালি এইবার কি ইনভেস্ট হয়েছে প্রভিডেন্ট ফান্ডে বা সঞ্চয়পত্রে সেটা বলবেন, এবং বাকি সবকিছু আপনার, এবং আপনার যদি কোনো বড় রিসিট থাকে সেই রিসিট গুলো মেনশন করবেন। তারপর সেখান থেকে আপনার এই সোর্স অফ, টোটাল সোর্স অফ ফান্ড আর টোটাল অ্যাকুইজিশন ইন ওয়েলথ ম্যাচ করে কিনা চেক করবেন। ব্যাক ক্যালকুলেশনের থ্রু আপনি ক্যাশ ইন হ্যান্ডে একটা মোটামুটি বড় সড় ভ্যালু আসবে, সেটার থ্রু আপনার দুই সাইডে ম্যাচ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো দ্যাট উইল বি অল।